ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস 11 সেট 2 এর আজ পার্ট 3 বা লাস্ট পার্ট, যেটা পাবে 214 পৃষ্ঠায়। সামনে কোশ্চেন, নির্দিষ্ট চাপে এত কেলভিন উষ্ণতায় একটা বিক্রিয়া বলেছে, এর গিবস মুক্তিশক্তির মান, আচ্ছা না সাম্য নয়, এটা হচ্ছে তাপগতিবিদ্যা কোশ্চেন। গিবস মুক্তিশক্তির মান কত, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি, আর বলে দিয়েছে ডেল এইচ আর ডেল এস এর মান। তাহলে আমরা কী করবো, প্রথমে ডেল জি বের করে নেব। ডেল জি ডেল এইচ মাইনাস কি ডেল এস। এখানে ডেল এইচের মানটা কিলো জুলে আছে, এটা কনভার্ট করে নিতে হবে জুলে, আর এসটাকে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করতে হবে, জুলেই রয়েছে, ফলে সমস্যা নেই কোনো। আর টি কত বলে দিয়েছে 298, বসিয়ে দিয়েছি, এসছে মাইনাস 2.02 কিলো জুল মোল মিনিট, কারণ আসলে জুলে করে এসেছিলো, 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে কনভার্ট করলাম। যেহেতু এখানে ডেল জির মান ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, স্বয়ং বিক্রিয়াটা। পরেরটা, দুটো স্বতঃস্ফূর্তকে উদাহরণ দাও যেখানে সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পায়, অর্থাৎ এনট্রপি নেগেটিভ হচ্ছে। এরকম দুটো বিক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে জল স্বতঃস্ফূর্ত হয়ে বরফে পরিণত হয়। আর একটা কী হবে না, যদি এটা গরম চাকে রেখে দেওয়া হয়, সাধারণ উষ্ণতায় রেখে দিলে স্বতঃস্ফূর্তভাবে ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন শর্তে বিক্রিয়া তাপের অর্থাৎ ডেল এইচের মান স্থির আয়তনে বিক্রিয়ার তাপ অর্থাৎ ডেল ইউ এর মানের সমান হবে? যদি ডেল এন ইকুয়াল টু 0 হয় তবেই ডেল এইচ ডেল ইউ সমান হবে, কারণ আমরা কি জানি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। তাহলে ডেল এনের মান যদি 0 হয়ে যায় তাহলে ডেল এন আর টি বাদটা বাদ চলে যাচ্ছে, আর ডেল এইচ ইকুয়াল ডেল ইউ, সেইখান থেকে এটা বলা হয়েছে। পরে দেখো, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় ডেল এইচ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস সমীকরণটিকে সম্পূর্ণরূপে লেখা যায়। এই সমীকরণটিকে প্রদত্ত রূপে লেখা যায় যে ডেল জি ইকুয়াল টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ডেল এইচ বাই টি প্লাস ডেল এস। এখানে বন্ধনীর ভিতরে রাশিটা কি নির্দেশ করে? এখানে বন্ধনীর ভিতরে রাশিটা মহাবিশ্বের মোট এন্টারি পরিবর্তন বোঝায়, কারণ এটা হচ্ছে ডেল এস সারাউন্ডিং, এটা ডেল এস সিস্টেম, সিস্টেম প্লাস সারাউন্ডিং মানে মহাবিশ্বের এন্টারি পরিবর্তন। পরেরটা, এজি টুও সলিড থেকে এজি টুও গ্যাস প্লাস হাফ অক্সিজেন, বিক্রিয়ার ডেল এস যতক্ষণ দুটোই বলে দিয়েছে, এটাও সেই কিলো জুল আর জুলে দিয়েছে, চেঞ্জ করে নিতে হবে। মুক্তিশক্তির পরিবর্তন শূন্য হবে, এই উষ্ণতার নিচে বিক্রিয়াটি দ্রুত হবে কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে ডেল ইয়েটা করে নিয়েছি, ডেল জির মানটা 0 বলে 0 বসিয়ে দিয়ে ডেল এইচ ইকুয়াল ডিটেলের ভ্যালুগুলো পুট করে যেটা পেলাম আমাদের উষ্ণতাটা, এটা হচ্ছে 463.03 কেলভিন। তাহলে এইখানে যে মুক্তির পরিবর্তন শূন্য হয় বা সাম্যাবস্থা লাভ করবে। আর এই উষ্ণতার দেখো বেশি যদি হয় মানে ওপরে, ডেল জির মানটা ঋণাত্মক, তো সেক্ষেত্রে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। পরে চলে আসছে অর্গানিক, CH3CH2OH অপেক্ষা CF3CH2OH অধিক অম্লধর্মী, কারণ ব্যাখ্যা করো। বলছি CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য ও বন্ড এইচ এই বন্ধনীর পোলারিটি হ্রাস পায়, ফলে CH3CH2OH এর আম্লিকতা হ্রাস পায় বা কম হয়। কিন্তু CF3 এর মাইনাস আই প্রভাবের জন্য CF3CH2OH এর ও পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে ও বন্ড এইচ বন্ধনীর পোলারিটি বৃদ্ধি পায় এবং এটি সহজেই বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। তাই CH3CH2OH অপেক্ষা CF3CH2OH অধিক অম্লধর্মী। নেক্সট কোশ্চেন, C6H5NH2 ও CH3NH2 মধ্যে কোনটি তীব্র ক্ষারীয় কেন? যার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের প্রবণতা যত বেশি, যার ক্ষারকীয়তাও তত বেশি হবে। C6H5NH2-তে N পরমাণুর ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে C6H5NH2-তে N পরমাণুর ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের লভ্যতা হ্রাস পায়। তাই C6H5NH2 এর ক্ষারকীয়তা কম হয়। আবার CH3NH2-তে N পরমাণুর ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে অংশগ্রহণ করে না। এছাড়া CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য NH2 গ্রুপের N পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে নিঃসঙ্গ জোড়ের লভ্যতা বৃদ্ধি পায় বা দানের প্রবণতা বৃদ্ধি পায়, তাই এটা বেশি ক্ষারীয়। এবার দেখো এই অ্যানলিন বা C6H5NH2 এর রেজোনেন্সটা আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে লভ্যতাটা হ্রাস পাচ্ছে, দেখো কমে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, জলীয় KOH দ্রবণ দ্বারা মিথাইল ব্রোমাইডের আদ্যবিশ্লেষণ করা হলো, এটা SN1 না SN2 প্রক্রিয়া হবে? কোন দ্বারা সংঘটিত হবে, কেন? এটা হচ্ছে SN2 দ্বারা সংঘটিত হবে।
কেন না, এই কারণে এতে স্টেরিক প্রভাব কম, CH3 গ্রুপের স্টেরিক প্রভাব কম হয়, ফলে C পরমাণু যেদিকে ব্রোমিন যুক্ত হয় তার বিপরীত দিক থেকে কার্বন পরমাণুকে আক্রমণ করতে পারে কে, ইলেকট্রোফাইল। ফলে মিথাইল নিউক্লিওফাইল, ফলে মিথানল উৎপন্ন হয়। ফলে আমি বিক্রিয়ার ক্রিয়া কৌশলটাও দেখিয়ে দিয়েছি। ফেনল অম্লধর্মী প্রকৃতির কেন? ফেনল প্রোটন অর্থাৎ H+ আয়ন ত্যাগ করে যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে তার রেজোনেন্স সুস্থিতি বর্তমান, ফলে ফেনল সহজে H+ আয়ন ত্যাগ করে ফেনক্সাইডে পরিণত হয়, তাই ফেনল অম্লধর্মী হবে বলে আমরা রেজোনেন্সের গঠনটাও দেখিয়ে দিয়েছি ফেনক্সাইড আয়নের। পরে একটা কার্বিন CCl2, সি এর মধ্যে ডট, ইলেকট্রোফাইল বলা হয় কেন? দেখো, কার্বিনে কার্বন পরমাণুর উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, ফলে এটি নিউক্লিওফাইল হওয়া উচিত, কিন্তু বাস্তবে এটি একটি ইলেকট্রোফাইল, কারণ এক্ষেত্রে কার্বন পরমাণুর সর্বোচ্চ কক্ষে 6টি ইলেকট্রন বর্তমান, অর্থাৎ এর অষ্টক পূর্তি হয়নি, তাই এটির অষ্টক পূরণের জন্য ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়, অর্থাৎ ইলেকট্রোফাইল হিসেবে রূপে কাজ করে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এদের স্থিতিশীলতা বৃদ্ধির অনুসারে সাজাতে বলেছে। স্থিতিশীলতা সাজালে পারে শব্দের স্থিতিশীল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কেন না, এর কারণটা হচ্ছে যে CH3 C+এ কার্বন পরমাণু সে 3টি +I প্রভাবযুক্ত CH3 গ্রুপ যুক্ত আছে। CH3 CH প্লাস এ 2টো CH3 গ্রুপ যুক্ত আছে, আর CH2 প্লাসে একটি CH3 গ্রুপ যুক্ত বর্তমান। তাহলে CH3 গ্রুপের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে চার্জের ডিলোকালাইজেশন বৃদ্ধি পায়, ফলে স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আবার CH3 C+এ 9টা আলফা হাইড্রোজেন পরমাণু, CH3 CH+এ 6টা আলফা হাইড্রোজেন পরমাণু, আর CH3CH2+এ 3টা আলফা হাইড্রোজেন পরমাণু বর্তমান, যারা হচ্ছে হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে, ফলে স্থিতিশীলতা বৃদ্ধি পায়, মানে 3 ডিগ্রি স্থিতিশীলতা সবচেয়ে বেশি। তো আমাদের আজকের ভিডিওটা মোটামুটি শেষ। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।